প্রতিদিন না বিক্রি করলেও কমসে কম 3000 টাকা দুধ বিক্রি করি। যদি সার বাচ্চা হয় তাহলে মনে করেন রাখে দিই, রাখার পরে 1 বছর পারলে আল্লাহর মধ্যে 2 লাখ 1.5 লাখ টাকার মাল হয়ে যায়। গরু থেকে দুধ পাচ্ছে, যে বাচ্চাগুলো হলো সে বাচ্চাগুলো সে কুরবানিতে বিক্রি করতে পারবে। খামারের প্রতি একটা অন্যরকম ফিল কাজ করতেছে যে আসলে তাহলে আমি ধীরে ধীরে খামার বড় করি। 10 মণ মাংসের জন্য যেন আমাদের 5টা বা 10টা গরু পালন করতে না হয়, আমরা যেন একটি থেকেই পেতে পারি এটা, তাহলে আমাদের দুধ এবং মাংসের উৎপাদন যেমন বাড়বে, পাশাপাশি গবাদি পশুর সংখ্যাটা বৃদ্ধিটা রোধ করা যাবে। গালিব, একটা সময় ছিল যখন যারা গ্রামের কৃষক বা খামারি যারা রয়েছেন তারা গবাদি পশু পালন করতেন নিজের জমিতে, কিন্তু একটা সময় পর সেই জমিগুলো হয়তো ভরাট করে বিভিন্ন দালান কোঠা নির্মাণে যে জমির স্বল্পতা তৈরি হয়েছে, এই স্বল্পতা থেকে কিন্তু গবাদি পশু পালনে একটা বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে এবং যেখানে আসলে মাংসের পরিমাণটা আসলে কমে গেছে এবং গবেষকরা সেটি বলছে যে উৎপাদন খরচ কমিয়ে যেভাবে হোক না কেন মাংসের পরিমাণটা আসলে বাড়তে হবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিকে আসনে অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্র দপ্তর। আমাদের প্রস্তুতি নিতে হবে, আর সেই প্রস্তুতিতে গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। এখন আমরা সেই পদক্ষেপই হাতে নিয়েছি। মুক্তি, সেই সাথে কিন্তু আজকে এই যে যেহেতু প্রাণী সম্পদ সেবা সপ্তাহ এবং প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে তিনি বলেছেন যে খাদ্যের পাশাপাশি আমিষের চাহিদা কিন্তু নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার, এবং সেই সাথে নিশ্চিত করতে হবে কিন্তু পুষ্টির নিরাপত্তাও। গালিবের সবকিছু নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত, আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি, আমি গালিব ইবনে রিয়াজ। During COP28, we issued a press release for Bangladesh. All partners joined together, said what they were doing for Bangladesh. So Bangladesh is following the idea of public-private partnership, how to use all these innovative instruments, how to use fiscal resources very well. জলবায়ু অর্থায়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য বাংলাদেশ, এখন টেলিভিশনকে এই কথা জানিয়েছেন IMF এর ক্লাইমেট ফাইন্যান্সের পলিসির প্রধান। প্রতি বছর বিশ্বে $2 ট্রিলিয়ন জলবায়ু তহবিল গঠনের পাশাপাশি ক্লাইমেট বন্ড চালুর প্রস্তাবও রয়েছে IMF এর। এ নিয়ে এখন দুপুরে রয়েছে বিস্তারিত, তবে শুরুতে প্রাণী সম্পদ ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিবেদন। দেশে গবাদি পশুর উৎপাদন বাড়ছে, সফলতা পাওয়ায় বাণিজ্যিকভাবে পশু মোটাতাজাকরণ ব্যবসায় নামছেন নতুন নতুন খামারি। এক দশকে গবাদি পশুর উৎপাদন বেড়েছে 142%-এরও বেশি। তবে জমি স্বল্পতা ও চারণ ভূমির অভাব রয়েছে, যে কারণে পশুর সংখ্যা সীমিত রেখে দুধ ও মাংস উৎপাদন বাড়ানোয় অগ্রাধিকার দিচ্ছে সরকার। আহাদ আহমেদের ছবিতে আরও জানাবেন হাসিব বিল্লাহ। গাড়িয়ালের পথ পানে আর চেয়ে থাকে না কেউ, কারণ কালের গহ্বরে হারিয়েছে গ্রামীণ বাহনেই গরুর গাড়ি। যন্ত্রের বিকাশে প্রয়োজন ফুরিয়েছে কৃষকের লাঙল, জোয়াল, মই ও হালের গরুর। কৃষি অর্থনীতির এ বাহনটি তার জৌলুস হারালেও এতটুকুও কমেনি গোমাংসের চাহিদা। তাই তো গৃহস্থের গোয়াল থেকে গরুর স্থান এখন খামারে, বাণিজ্যিক লালন পালনে। বিদেশ ফেরত শুক্কুর আলী কয়েক বছর আগে একটি গাভী নিয়ে যাত্রা শুরু করেন। এখন তার খামারে ছোট বড় মিলিয়ে 7টি গরু। এদের নিয়েই সুদিনের স্বপ্ন তার। প্রতিদিন না বিক্রি করলেও কমসে কম 3000 টাকা দুধ বিক্রি করি। 3000 টাকার মধ্যে মনে করেন আমার গরু খায় 1500 টাকা। 1500 টাকা আমার সংসার চলে যায় ইনশাআল্লাহ। যদি সার বাচ্চা হয় তাহলে মনে করেন রাখে দিই, রাখার পরে 1 বছর পারলে আল্লাহর মধ্যে 2 লাখ 1.5 লাখ টাকার মাল হয়ে যায়। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে গরু পালন ব্যবসা, স্থাপন হচ্ছে আধুনিক খামার। এ যেমন 2 একর জায়গা নিয়ে কেরানীগঞ্জের ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রো 2016 সালে পরীক্ষামূলকভাবে 2টা গরু নিয়ে খামার শুরু করলেও এখন সেখানে 600-র বেশি গরু। বছরে লাভ হয় বিনিয়োগের 15%। এত বড় খামার করবে এরকম তার পরিকল্পনা কখনো ছিল না। 2টা গরু যখন তার বন্ধু তাকে গিফট করে তখন তার ভালো লাগে, আর তখন 2টা গরুর জন্য একটা রাখাল রাখা হয়।
তখন দেখতেছে যে না মাশাআল্লাহ গরু থেকে দুধ পাচ্ছে, আবার বাচ্চা হচ্ছে, সেক্ষেত্রে যে বাচ্চাগুলো হলো সে বাচ্চাগুলো সে কুরবানিতে বিক্রি করতে পারবে অথবা কুরবানি সে নিজে দিতে পারবে। এই থেকে তার একটা খামারের প্রতি একটা অন্যরকম ফিল কাজ করতেছে যে আসলে তাহলে আমি ধীরে ধীরে খামার বড় করি। দেশি গরুগুলো আকারে ছোট হয়, এদের মাংস দুধের পরিমাণ বেশ কম, তাই উন্নত জাতের গরু পালনের দিকে ঝুঁকছেন খামারিরা। দেশে দুই ধরনের উন্নত জাতের গরু পালন হয়, একটি হলিস্টিন ফ্রিজিয়ান, অপরটি শাহিওয়াল। প্রতিটি শাহিওয়ালের ওজন হয় 500 থেকে 600 কেজি, আর এই হলিস্টিন ফ্রিজিয়ান গরুগুলোর ওজন হয় 800 থেকে 1000 কেজি কিংবা তারও বেশি। গবাদি পশুর দুধ এবং মাংসের উৎপাদন বাড়াতে দেশি গরুকে উন্নত জাতের বীজ দেয়া হয়। জন্ম নেয় শঙ্কর গরু, যাদের কয়েক ধাপে মোটাতাজা করা হয়। 50% ফ্রিজিয়ান যে গাভীটা আমাদের আছে এটাকে আমরা 100% সিমেন্ট দিয়ে প্রজনন করাচ্ছি। তখন আমাদের মধ্যে 75 গাভী চলে আসতেছে। 75 গাভীটাকে আবার আমরা যখন এই 87 বা 100% ক্রস করাচ্ছি, তখন আমাদের যে বাচ্চাটা হবে সেটা 87 বা 80-র উপরে চলে আসতেছে। শুধু ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছোট বড় মিলিয়ে 2000 খামার, আর সারা দেশে গবাদি পশুর খামারের সংখ্যা প্রায় 10 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2013-14 অর্থ বছরে দেশে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যা ছিল 5,35 লাখ। গত 22-23 অর্থ বছরে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,71 লাখ। 10 বছর আগে মাংস উৎপাদন ছিল 45 লাখ টন, এখন সে পরিমাণ 87 লাখ টন। সে হিসাবে এক দশকে দেশে মাংস উৎপাদন বেড়েছে 42 লাখ টন, অর্থাৎ পশু সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশই আসছে গরু থেকে। পশুপালনের অন্যতম চ্যালেঞ্জ জমি স্বল্পতা, তাই পশুর সংখ্যা সীমিত রেখেই জাত উন্নয়নের মাধ্যমে কয়েক গুণ দুধ ও মাংস উৎপাদন বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। প্রাণিসম্পদ ও ডেয়ারি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশকে 3,885 কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক। নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত, বিপণন এবং উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মাংস উৎপাদন বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুধ এবং মাংসের উৎপাদন বাড়ানোর জন্য গবাদি পশুর সংখ্যা বাড়ানোর দিকে আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল নয়। আমাদের কৌশল হলো 10 মণ মাংসের জন্য যেন আমাদের 5টা বা 10টা গরু পালন করতে না হয়, আমরা যেন একটি থেকেই পেতে পারি এটা। তাহলে আমাদের দুধ এবং মাংসের উৎপাদন যেমন বাড়বে, পাশাপাশি গবাদি পশুর সংখ্যাটা বৃদ্ধিটা রোধ করা যাবে, যেটা আমার পশু খাদ্যের উপরে চাপ কমাবে। এত চেষ্টা, বাড়তি উৎপাদন সহ নানা সূচকে এগিয়ে থাকলেও বাজারে তার প্রভাব নেই। বেশি দামে গরুর মাংস কিনতে হয় ভোক্তাদের। খামারের বাড়তি উৎপাদন খরচের ধ্বনি মাংস ব্যবসায়ীদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় 750 টাকা কেজিতে। বিশেষজ্ঞরা এক্ষেত্রে জোর দেন উৎপাদন খরচ কমানো এবং মাংসের পরিমাণ বৃদ্ধির উপর। ভুসি, খৈল, চিটাগুড়, লবণ, ভিটামিন মিশ্রিত সহ একটা সুষম খাদ্য তালিকা মেনে চলা জরুরি। আঁশজাতীয় খাবার বেশি স্বাস্থ্যসম্মত। কাঁচা ঘাস খাওয়ালে খরচও পড়ে কম। অন্যদিকে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বন্ধেও সহায়ক এটি। একটা গরু যেটা আছে তার বডি ওয়েটের আপনি 1% দেবেন কনসেন্ট্রেট, তাহলে যে গরুটার দৈহিক ওজন 400 কেজি আপনি সেটা 4 কেজি দিবেন দানাদার। এই অ্যানিম্যালটার লাইভ ওয়েট, যে আমি কাঁচা ঘাস বা খড় এটাকে কতটুকু খাওয়াবো, রাফেজ জাতীয় খাবার বডি ওয়েটের 5 to 7%, তাহলে 400 কেজি হলে আপনি কতটুকু দেবেন? 4 7 28 কেজি অথবা 4 5 20 কেজি। টোটাল খাবারের 70% আপনাকে এই আঁশ জাতীয় খাবার থেকে সরবরাহ করতে হবে, কমপক্ষে 70% খাবার। কেজি ঘাসের দাম 4 টাকা, অন দ্য কন্ট্রারি অফ যে 1 কেজি দানাদার খাদ্যের দাম 60 থেকে 70 টাকা। জনবহুলে দেশের মানুষের খাবার উৎপাদনের প্রতিযোগিতায় গবাদি পশুর জন্য 70% ঘাস উৎপাদন করা বড় চ্যালেঞ্জ। তাই সনাতনী ঘাস চাষ না করে অধিক উৎপাদনশীল ঘাস, ভুট্টা ও সাইলেজের চাষাবাদ বাড়লে কমবে পশুর উৎপাদন খরচ। তখনই সম্ভব হবে কম দামে মাংস সরবরাহ। তবে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কাটিয়ে বিক্রি নিশ্চিত করাটাও এক্ষেত্রে জরুরি বলে মনে করেন খামারি ও ভোক্তারা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। গবাদি পশুর কোনো কিছুই ফেলনা নয়, তাই গবেষণা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রাণী সম্পদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। কৃষি ও খামারের উৎপাদন বাড়াতে সব ধরনের সহায়তাও দেওয়া হচ্ছে। হাসিব বিল্লার আরও একটি প্রতিবেদন।
প্রাণী সম্পদে ঈর্ষণীয় সাফল্য থাকলেও দেশে মাথাপিছু আমিষ গ্রহণের হার এখনও কম। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরই অংশ হিসাবে সারা দেশে পালিত হচ্ছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী। রাজধানীতে এই মেলা বসেছে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির অধিক উৎপাদনশীল গবাদি পশু। প্রদর্শনীতে শোভা ছড়াচ্ছে নানা জাতের গাভী, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, মুরগি, হাঁস, শৌখিন পাখি ও পোষা প্রাণী। এছাড়াও রয়েছে প্রাণী সম্পদের উন্নয়নে ওষুধ সামগ্রী, টিকা ও বিভিন্ন প্রযুক্তিসহ ৩ শতাধিক স্টল। বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও 2 দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী 2024-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রাণী সম্পদ উন্নয়নে তার সরকারের অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিজেদের খাদ্য নিজেদেরই উৎপাদন করতে হবে। প্রাণী সম্পদে ভরবো দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। বিএনপি সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন মাছ মাংসে স্বয়ংসম্পূর্ণ। একদিকে যেমন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে, সেই সাথে সাথে আমিষ সরবরাহের জন্য আমাদের হাঁস, মুরগি, পশু পাখি যা কিছু দরকার, কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব, আমাদের দেশের মানুষকে দেব। আমাদের লক্ষ্য প্রথম হলো খাদ্য নিরাপত্তা দেওয়া, দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া। আধুনিক মানসম্পন্ন খামার ও জবাইখানার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করতে হবে। আমরা কিন্তু আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ এখন ক্রয় করতে চায়, আর সেই সুযোগটা আমাদের নিতে হবে। বিদেশে রপ্তানি করতে গেলে তাদের কতগুলি নিয়ম আছে, সেটা মেনে আমরা করি কিনা, বা সেগুলি প্যাকেটজাত করতে গেলে সেই নিয়ম অনুযায়ী করা হচ্ছে কিনা, সে বিষয়গুলি কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। তাতে দেশের মানুষের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো। এবং যুব সমাজকে উদ্যোক্তা হতে উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে সব ধরনের সহায়তা করবে সরকার। তাদেরকে অনেক সময় বিনা জামানতেও আমরা ঋণ দেওয়া শুরু করি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে যে পুরাতন বাণিজ্য মেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী চলছে, তার সর্বশেষ আমরা জানতে চাই। আমাদের সেখানে আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, এই যে মেলায় প্রাণী সম্পদ উন্নয়নে যে প্রযুক্তি এবং সেবা দেখানো হচ্ছে, যে প্রদর্শনী, আসলে এখান থেকে নতুন উদ্যোক্তারা কিংবা এখন যারা আছেন তারা আসলে কি ধরনের সুবিধা এখান থেকে পাচ্ছেন কিংবা পাবেন? জি কালে আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে মেলা বা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু অনেকেই আসছেন, এসে অনেক নতুন খামারি বা উদ্যোক্তারা আসছেন এবং এসে ঘুরে ঘুরে দেখছেন এই মেলা প্রাঙ্গণ। আপনাকে যদি জানাই যে এখানে প্রায় 3 শতাধিক স্টল রয়েছে এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে এসেছেন এই প্রদর্শনীতে অংশ নিতে এবং তাদের সবচেয়ে ভালো এবং উন্নত জাতের পশু বা প্রাণী নিয়ে এসেছেন এই প্রদর্শনী মেলায়। আপনি দেখছেন যে এখানে বেশ কয়েক প্রজাতির কুকুর আছে, এগুলো তো মূলত পোষাক প্রাণী এবং এখানে মূলত এরা প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন। এবং পাশেই যদি বলি যে এখানে বিড়াল আছে, পার্সিয়ান বিড়াল, এখানে প্রায় এই বিড়ালগুলোর দাম 30,000 টাকা করে। এবং এই পোষা প্রাণী এবং পশু নানান জাতের নিয়ে আসা হয়েছে। আপনাকে যদি দেখাচ্ছি, এখানে একটা মুরগি এবং মোরগ দেখা যাচ্ছে এবং এগুলো হচ্ছে আমেরিকান মোরগ এবং মুরগি। এখানে 3টি এই মুরগির দাম 60,000 টাকা, অর্থাৎ প্রতিটি মুরগির দাম 20,000 টাকা করে। এবং এগুলো মূলত পোষার জন্য এবং দেখতে এবং যেহেতু সুন্দর এবং অনেকেই সেগুলো কেনে নেয়। এখন যে পাখিটি দেখা যাচ্ছে, এই পাখিটি এক জোড়া 30,000 টাকা, এগুলো জাপানিজ পাখি। এবং এখানেও কিন্তু এই স্টলে আরও নানান জাতের পাখি রয়েছে, 10 থেকে 20,000, 30,000 টাকা পর্যন্ত নানান জাতের পশু এবং পাখি এই প্রদর্শনীতে দেখতে পাচ্ছি আমরা। এবং অনেক দর্শনার্থী এসেছেন এবং অনেকেই দেখতে এসেছেন, অনেকে আইডিয়া নিতে এসেছেন। এখানে বেশ কিছু কুকুর দেখতে পাচ্ছি, পোষা কুকুর, এগুলো মূলত প্রদর্শনীর জন্য নিয়ে আসা হয়েছে এবং অনেকেই বেশ আগ্রহ সহকারে এগুলো দেখছেন, যেহেতু বাংলাদেশে এই ধরনের কুকুর সাধারণত দেখা যায় না। এছাড়াও যদি আমি বলি, এখানে বেশ কিছু পাখি এবং দেখা যাচ্ছে এই পাখিগুলোর যে পাখিটি দেখা যাচ্ছে স্টলটি, সেখানে প্রায় 1,30,000 টাকা করে দাম চাওয়া হচ্ছে। এখানে আসলে বলা যায় যে শুধু আমি পাখির স্টলে আছি, এছাড়া রয়েছে গবাদি পশু, গরু, ষাঁড়, গাভীর স্টল রয়েছে, তারপর ঘোড়ার স্টল রয়েছে, তারপর এখানে উটের স্টল রয়েছে। আসলে অনেকেই এখানে এসে তারা আইডিয়া নিচ্ছেন এবং কিভাবে আরও উন্নত জাত লালন পালন করা যায় এবং যেসব এই
প্রাণীদের জন্য যেসব রোগবালাই আছে এই রোগবালাই কীভাবে রোধ করা যায় সে বিষয়গুলো এখান থেকে শিক্ষা নিচ্ছেন। এখানে বেশ কিছু সেমিনারের আয়োজন করা হয়েছে। এখান থেকেও যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা তারাও অভিজ্ঞতা বিনিময় করছেন এবং খামারিরাও বেশ এখান থেকে একটি লাভবান হবেন আশা করছেন এবং যেখান থেকে বাংলাদেশে প্রাণী সম্পদে আরও স্বয়ংসম্পূর্ণ তা অর্জন করা সম্ভব বলে আশা করা হচ্ছে। এই ছিল গালিব। নতুন যে উদ্যোক্তারা পশুপালন করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য বাণিজ্য মেলার মাঠে, পুরাতন বাণিজ্য মেলার মাঠে চলছে প্রদর্শনী। তারই সবশেষে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব বিল্লাহ। এবার অন্য প্রসঙ্গ। জলবায়ু অর্থায়নে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে বাংলাদেশ অগ্রাধিকার পাওয়ার যোগ্য বলে মনে করে আইএমএফ। বিশ্বে জলবায়ু বিনিয়োগ এই মুহূর্তে 4% থেকে 12% বাড়ানো প্রয়োজন বলে মনে করেন আইএমএফের ক্লাইমেট ফাইন্যান্স পলিসি প্রধান। আর পরিকল্পনা থাকতে হবে রাষ্ট্রগুলোর বাৎসরিক পরিকল্পনা নীতিতেও। ওয়াশিংটন থেকে আরও জানাবেন সেলিয়া সুলতানা। ভৌগোলিকভাবে জলবায়ু বিপর্যস্ত বাংলাদেশ। ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙনে এই ভূমির মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম সাক্ষী। উজাড় হয় ঘর বাড়ি, হাট বাজার, জলা আর কৃষিভূমি। হারায় পরিচয় আর খাদ্য, বাসস্থান, শিক্ষার মতো মৌলিক অধিকার হারিয়ে দেশের অভ্যন্তরেই উদ্বাস্তু হন হাজার হাজার মানুষ। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সও বলছে জলবায়ু বিপর্যস্ত শীর্ষ 10 ক্ষতিগ্রস্ত দেশের প্রথমেই আছে বাংলাদেশ। 13 বছর পরও আন্তর্জাতিক ফোরামের জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশের আলোচনার অংশ বাংলাদেশ। এরই মধ্যে রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটির সুবিধা থেকে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে 1.4 বিলিয়ন সহায়তা পেয়েছে বাংলাদেশ। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আইএমএফের বসন্তকালীন আলোচনায় বাংলাদেশের কথা আসে গুরুত্বের সাথে, আসে বিনিয়োগের ঝুঁকি ও অর্থ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনাও। During COP28 we issued a press release for Bangladesh. All partners joined together, said what they were doing for Bangladesh. So Bangladesh is following the idea of public-private partnership, how to use all these innovative instruments, how to use fiscal resources very well to scale up climate finance. ক্লাইমেট ফাইন্যান্স পলিসির প্রধান মনে করেন সারা বিশ্বের জন্য প্রতি বছর জলবায়ু অর্থায়ন 2 ট্রিলিয়ন প্রয়োজন অন্তত 2030 সাল পর্যন্ত। আসে ক্লাইমেট বন্ড চালু করার প্রস্তাবও। Because of the state of public finance as an emerging market, 90% of the money should come from private sector resources. And with the scarce money that is there in public resources, what I said was that countries can use part of their fiscal resources in a way, in creative ways that can leverage private sector resources. So there are mechanisms. এদিকে পরিবেশ বিপর্যয়ের সাথে গুরুত্ব পায় মানবসৃষ্ট বিপর্যয়ও, যেখানে সারা বিশ্বের পুঁজিবাজার ও অর্থনীতির ধারাবাহিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করেন বিভিন্ন দেশের গভর্নররা। Not only the US policy, another uncertainty is possible escalation of the Iran, Israel, and Middle East risk. That's a different issue, and depending on whether you are oil importers or not, the impact will be quite different. তারা মনে করেন ভূ রাজনৈতিক সিদ্ধান্তের কারণে জ্বালানি ছাড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ব্যবস্থাপনা। ফলে পরিকল্পনা ও লক্ষ্য অর্জনে বিশ্ব একটি অসমন্বয় চ্যালেঞ্জের মুখে পড়েছে। আইএমএফ এবং বিশ্বব্যাংকের তৃতীয় দিনের বসন্তকালীন আলোচনায় সবচেয়ে বড় অংশ জুড়ে ছিল জলবায়ু এবং জলবায়ু অর্থায়ন। এমন একটি পরিস্থিতিতে আলোচকরা বলছেন শুধুমাত্র রাষ্ট্রগুলোকে পরিকল্পনা নিলেই হবে না, টানতে হবে বিদেশি বিনিয়োগ এবং সংযুক্ত করতে হবে বেসরকারি খাতকেও। এছাড়া ব্যাংকিং বিনিয়োগও বাড়াতে হবে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে। এমন একটি পর্যায়ে প্রাধান্য দিতে হবে নারীদেরকে। ওয়াশিংটন থেকে সেলিয়া সুলতানা, এখন। এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে দুবাইবাসী। রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নাকাল মরুর শহরের বাসিন্দারা। যদিও এই বৃষ্টি কৃত্রিমভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তবে এই অভিযোগ অস্বীকার করেছে দেশটি। আকস্মিক বৃষ্টি ও বন্যায় বাতিল হয়েছে কয়েকশো ফ্লাইট, স্থবির হয়ে পড়েছে জনজীবন। ব্যাপক আকারে নগরায়ন ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দূর হচ্ছে না সহজেই। আরও জানাচ্ছেন তানভীর জনি। মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টি হয় না বললেই চলে।
পৃথিবীর এই অংশটি দীর্ঘ সময় উত্তপ্ত ও শুষ্ক থাকে। এবার সেই দেশেই হলো রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যা, যা গত ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দর, শপিং মল, বাসাবাড়ি সবই তলিয়ে গেছে পানিতে। পানির স্রোতে ভাসছে ফেরারি, মার্সিডিজ বেঞ্চের মতো দামি দামি গাড়ি। বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সবচেয়ে বাজে অবস্থায়। রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরের প্রবেশপথ, পার্কিং এলাকা সবই পানির নিচে। বাতিল করা হয়েছে ২৯০টি আন্তর্জাতিক ফ্লাইট, আরও প্রায় ৪৫০ ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। গত বছর ৮০ মিলিয়নেরও বেশি যাত্রী পরিষেবা দিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। এখনও পানি অপসারণের কাজ চলছে। যাত্রীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মেঝে, ক্যান্টিন সব জায়গায় ভিড় অপেক্ষারত যাত্রীদের। সংযুক্ত আরব আমিরাতে এমন ভয়াবহ বৃষ্টির জন্য ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাতকে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ। আকাশে ভেসে থাকা মেঘের ছোট কণাকে ঘনীভূত করে বৃষ্টি তৈরির জন্য ড্রাই আইস বা সিলভার আয়োডাইড ব্যবহার করা হয়, যা বিমানের সাহায্যে মেঘের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। তখন জলীয় বাষ্প সহজে ঘনীভূত হয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি হয়। পানির ঘাটতি মেটাতে কয়েক দশক ধরে এই কৌশল ব্যবহার করে আসছে দেশটি। This particular storm seems to be a result of these kind of mesoscale, which is kind of an intermediate size storm system that moved through the area. And with climate change, what we see a lot is that you expect increased intensity of storms like this, of heavy rainfall. সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে দুবাইয়ের প্রাকৃতিক বিপর্যয়ের পেছনে সবার দৃষ্টি কৃত্রিম বৃষ্টিপাতের দিকে। তবে দুবাই কর্তৃপক্ষ বলছে, বছরের এই সময়টাতে কখনোই ক্লাউড সিডিং করা হয় না। ভারী বৃষ্টির জন্য জলবায়ু পরিবর্তন দায়ী। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ممكن لأن أكيد التغير المناخي له تأثير إن كان مباشر أو غير مباشر. بس عشان ننوه الحدث صار في شهر أبريل. عادة في شهر أبريل يستوي عندنا هالنوع من الأحداث لأن يكون في تغيرات سريعة في الأنظمة الضغطية. ভারী বৃষ্টি ও বন্যার জন্য কখনোই প্রস্তুত ছিল না মরুর এই দেশ। তাই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে শহরের কর্তৃপক্ষ। দুবাইয়ে ব্যাপক আকারে নগরায়ন হয়েছে, তবে পানি নিষ্কাশন ও ড্রেনেজ সুবিধা এত ভারী বৃষ্টিপাত সহ্য করতে সক্ষম না। এখন বন্যা মোকাবেলায় নতুন করে ভাবতে হবে দেশটিকে। তানভীর জনি, এখন বিশ্ব। তীব্র গরমে পড়ছে দেশ, বাড়ছে রোগবালাই, এমনকি ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে নিচে। আবহাওয়ার খবর নিয়ে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হয়েছেন ফরহাদ বিন নূর, চট্টগ্রাম মেডিকেলে আছেন কাজী মাহফুজ ও যশোর থেকে যুক্ত আছেন রিপন হোসেন। তবে শুরুতে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, রাজধানীতে আজ তাপমাত্রা কত এবং এই যে গরম, তীব্র গরম, তার কারণে রাজধানীবাসীর দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়ছে? রাজধানীবাসীর দৈনন্দিন জীবনে আসলে ব্যাপক প্রভাব পড়েছে। মানুষ কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ সেটি করতে কিন্তু বিঘ্ন ঘটছে। যারা আসলে অফিসে যাচ্ছেন তারা আসলে এই তীব্র গরম উপেক্ষা করে তাদেরকে যেতে হচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে কিন্তু আরো বেশি কষ্ট করতে হচ্ছে। বিশেষ করে রিক্সা চালক থেকে শুরু করে সিএনজি চালক, তারা কিন্তু এই কষ্টটা বেশি করছেন। এবং আমরা দেখছি যে যেভাবে পারছে আসলে এই গরমে নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন। অনেকে আসলে ছাতা নিয়ে আসলে তারা এই তীব্র রোদ বা গরমটাকে উপেক্ষা করবার চেষ্টা করছেন। একটু আমি যদি দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে এখানে আমরা যে মহাখালীতে রয়েছি, মহাখালীতেও কিন্তু মানুষ দেখছি যে তীব্র গরমে আসলে একেবারে নাকাল অবস্থা। আমরা এই গরমে একটা বিষয় হয় যে মানুষ প্রচণ্ড রকমের ঘামায়। এই ঘামানোর কারণে কিন্তু চিকিৎসকরা, ডাক্তার বলছেন যে এতে করে শরীরের পানি এবং লবণের ঘাটতি তৈরি হয়, যে কারণে আসলে কিন্তু তৃষ্ণার একটা ব্যাপার তৈরি হয়। আমরা দেখছি যে অনেকে কিন্তু এই রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু অস্বাস্থ্যকর যেসব পানি রয়েছে সেগুলোতেও কিন্তু অনেকে আসলে পান করছে, যে কারণে আসলে যেটি হচ্ছে যে পানিবাহিত রোগ কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। আমরা আজকে আইসিডিডিআরবিতে আমরা দেখেছি, সেখানে আসলে প্রতিদিনই এই গরমে আসলে ৫ শতাধিক রোগী কিন্তু এখানে প্রতিনিয়ত ভর্তি হচ্ছেন। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকরা বলেছেন যে এই গরমে আসলে
মানুষের যে পানির শূন্যতা তৈরি হয় সে কারণে আসলে এই ধরনের তৈরি হচ্ছে, পানিবাহিত রোগ তৈরি হচ্ছে। তাদের পরামর্শ যে স্বাস্থ্যকর পানি পান করার তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন এবং তারা বলছেন যে এই তাপদাহটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু অস্বাভাবিক হারে এই পানিবাহিত রোগের সংখ্যা কিন্তু বাড়তে পারে বলে কিন্তু আমাদেরকে জানানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মহাখালী থেকে সবশেষ তথ্য। মুক্তি। এবারে চট্টগ্রামে যেতে চাই। মাহফুজ, জানাবেন যে সেখানকার এই মুহূর্তে যে তীব্র গরমের কারণে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো হাসপাতালের চিত্রটা আসলে কি, সেখানে কোন ধরনের রোগের সংখ্যা বেশি এবং এই সংকট মোকাবিলায় চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? মুক্তি, গেল এক সপ্তাহ ধরে তীব্র গরমে নাভিশ্বাস তৈরি হয়েছে জনজীবনে। আমরা দেখতে পাচ্ছি গরমের কারণে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি ব্যাহত হচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছি গরমজনিত যে রোগ ব্যাধিগুলো আছে সেগুলোতে আক্রান্ত হয়ে হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন গরমের কারণে। জ্বর, সর্দি, নিউমোনিয়া এবং ডায়রিয়াতে বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। আপনাকে বলে রাখি যে এই হাসপাতালের শিশু ওয়ার্ডের শয্যার সংখ্যা হচ্ছে 130টি। তার বিপরীতে ভর্তি আছে 280 জন শিশু এবং গতকাল থেকে এ পর্যন্ত নতুনভাবে ভর্তি হয়েছে 82 জন। সব মিলিয়ে বলা যায় যে পরিমাণ শয্যা রয়েছে তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 গুণ রোগী কিন্তু শিশু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদেরকে চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এবং আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র বেডে নয়, নিচেও ফ্লোরিং করে, পাশেও বারান্দাতে ফ্লোরিং করে এই রোগীদেরকে চিকিৎসা দিতে হচ্ছে, সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। এই অবস্থা যখন শিশুরা আসলে কাতরাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যারা আরেকটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটি হলো বিদ্যুৎ বিভ্রাট। আমরা সকাল থেকে কিন্তু এই হাসপাতালে দেখতে পাচ্ছি প্রায় 4 ঘন্টা বিদ্যুৎ ছিল না, যার কারণে যন্ত্রণা আরও বেশি বাড়িয়েছে এবং এখানে যারা রোগী স্বজন আছে তারা বলছেন যে আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের ভোগান্তি আরও বেড়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা সমস্যার সমাধানে চেষ্টা করছেন। আর এদিকে চিকিৎসকরাও বলছেন যে আসলে যেহেতু গরম বেড়েছে, গরমের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন, সেই ক্ষেত্রে এই সময়টাতে শিশুদের বেশি যত্ন নিতে হবে। খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের অন্যান্য যে বিষয়গুলো আছে সব ক্ষেত্রে কিন্তু বেশি যত্ন দিতে হবে, এমনটি বলছেন চিকিৎসকরা। আপনাকে বলে রাখি যে গতকালকে কিন্তু চট্টগ্রামের তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি বেশি বলছেন আবহাওয়া অফিস। আর আজকের দুপুর 12টা পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। তো এই অবস্থায় আসলে নিকট ভবিষ্যতে স্বস্তির খবর দেওয়া যাচ্ছে না, যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে। এ সময় মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে, এমনটি বলছেন চিকিৎসকরা। তো সব মিলিয়ে এ ছিল আমার কাছে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে গরমজনিত রোগ ব্যাধির সর্বশেষ তথ্য। মুক্তি। এবারে যশোর আবহাওয়া পরিস্থিতির খবর জানতে চাই। রিপন, তীব্র গরমের কারণে তো পানির স্তর নিচে নেমে গেছে, তো এক্ষেত্রে যশোরের কি পরিমাণ টিউবওয়েলে পানির সংকট দেখা দিয়েছে জানাবেন, সেই সঙ্গে সুপেয় পানির বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। গতকালকে যশোরের তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াস, আজকেও 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তখন যারা চিকিৎসকরা রয়েছেন তারা বলছেন যে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য। তবে আমরা দেখছি যে যশোরে যে টিউবওয়েলগুলো রয়েছে বিশেষ করে বেশিরভাগই টিউবওয়েল অকেজো রয়েছে। প্রায় 24,323টি অগভীর নলকূপ রয়েছে, সে ভিতরে প্রায় 80 ভাগই অকেজো হয়ে রয়েছে, আমরা এমনটি দেখছি। এর বর্তমানে যে পানির বিকল্প হিসেবে যারা সাবমার্সিবল এবং যে তারা টিউবওয়েলগুলো রয়েছে সেগুলোই কিছু পানি উঠছে, সেখান থেকে তারা পানি নিচ্ছেন এবং সেই পানিটি পান করছেন। তবে সামগ্রিক যশোর জেলায় কিন্তু পানির যে সংকট রয়েছে সে কারণে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সমস্যা হচ্ছে। আর বিশেষ করে কেনা পানি, বিশেষ করে বিভিন্ন যে দোকানের পানি রয়েছে সেটি অনেকে ব্যবহার করছেন। তবে এই পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে কিন্তু যারা সাধারণ একদম খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের সমস্যা হচ্ছে। পাশাপাশি
কৃষি জমি রয়েছে সেগুলোও সমস্যা হচ্ছে। বিশেষ করে যশোর জেলায় প্রায় 1867টি গভীর নলকূপ রয়েছে, যা থেকে প্রায় 25,223 হেক্টর জমিতে পানি দেওয়া হয়। এছাড়া স্যালো মেশিন যেটি রয়েছে 63,793টি, যা দিয়ে প্রায় 1,23,482 হেক্টর জমিতে সেচ দেওয়া হয়। সেক্ষেত্রে সেই জমিগুলোও কিন্তু পানি সেচ দিতে সমস্যা আছে। কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে উৎপাদন খরচ সেটি বাড়বে। সাধারণ মানুষের পাশাপাশি আসলে সব ক্ষেত্রেই সমস্যা প্রকট আকারে ধারণ করেছে এই পানির জন্য। তবে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে তাদের সাধ্যমতো চেষ্টা করছে, বিভিন্ন স্থানে যে সাবমার্সিবল ব্যবহার করা হয়েছে। সব মিলে এই ছিল আমার কাছে পানির স্বল্পতার সংকটের খবর। মুক্তি। তীব্র গরমে নাকাল রাজধানীবাসী সহ পুরো দেশ, সেই খবরাখবর জানাতে আমাদের সঙ্গে রাজধানী চট্টগ্রাম এবং যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। রাজধানীতে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ডেঙ্গু পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী শম্পা বিশ্বাস। ধানমন্ডি থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। শম্পা, আপনি যেখানে আছেন সেটি তো রাজধানীর অন্যতম একটা অভিজাত এলাকায়, সেখানে মশার উপদ্রব নিয়ে বাসিন্দারা কি বলছেন, আর মশক নিধন কর্মসূচিতে কাউন্সিলরদের একটা কিন্তু ভূমিকা রাখার কথা ছিল, সেটি তারা রাখছেন কিনা? আমি ধানমন্ডি এলাকার বেশ কয়েকজন এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকায় তুলনামূলকভাবে মশার প্রকোপ অন্যান্য এলাকার থেকে এবছর এখনো পর্যন্ত একটুখানি কম, এবং অনেকেই বলছেন এ নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই বলছেন মশককর্মীদের দেখা পান, অনেকেই বলেন আবার অনেক দিন ধরে মশককর্মীদের দেখা পান না। আমি যদি কাউন্সিলরের বক্তব্যে আসি, এখানের কাউন্সিলরের সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তারা বলেছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই এলাকার জন্য বেশ কিছু মশক নিধন কর্মী সহ বেশ কিছু মেশিন কিন্তু তারা বরাদ্দ দিয়েছে, এবং সেই সাথে আলাদা করে মশক নিধনের কোনো কার্যক্রম তারা নিচ্ছেন না। তবে যেটি তাদের স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ সবসময় যে মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকে সেটি চালু আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে মশক নিধনে জনগণের সঙ্গে জনপ্রতিনিধি যারা আছে তাদের সবসময় একটা দূরত্ব আছে, এমনটাই অভিযোগ করে থাকেন এলাকাবাসী। এ বিষয়ে কিন্তু কাউন্সিলর বলেছেন যে সেটি অন্যান্য এলাকার বেলায় সত্যি হলেও ধানমন্ডি এলাকার বেলায় এই কথাটা একদমই সত্যি না। আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলেছি, সেক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে যে তাদের এই মাসব্যাপী কর্মসূচির পাশাপাশি যেসব কর্মসূচি সারা বছর ধরে চলে সেগুলো কিন্তু চালু রয়েছে। তবে নতুন করে তারা কোনো রকম কার্যক্রম এখনো পর্যন্ত নিচ্ছেন না, কারণ তাদের দাবি ডেঙ্গু নিয়ন্ত্রণে আছে। আর উত্তর সিটি কর্পোরেশনের প্রসঙ্গে যদি আমরা যাই, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রত্যেক কাউন্সিলরকে 50,000 করে টাকা বরাদ্দ দিচ্ছে এই মশক নিধন কার্যক্রমে আলাদাভাবে, এবং যেটির কাজ আগামী সোমবার থেকে শুরু হবে। একটু জানিয়ে রাখি যে এই যে 50,000 টাকা কাউন্সিলরদের দেয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যেহেতু নারী কাউন্সিলররা 3টি ওয়ার্ড মিলিয়ে তারা সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর, তারা কিন্তু 3টি আসন মিলিয়ে 50,000 টাকা পাবেন, এবং যারা সাধারণ কাউন্সিলর আছেন তারা কিন্তু একজনেই 50,000 করে টাকা পাবেন। এবং এই 50,000 টাকার আওতায় তাদের রয়েছে লিফলেট বিতরণ, সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি, পাশাপাশি তাদের রয়েছে র্যালির কার্যক্রম, যেটি চলবে পুরো মাসব্যাপী। এবং এই কার্যক্রম যদি সফল হয় তাহলে তারা বলছেন যে এই 50,000 টাকার যে বরাদ্দ এটি প্রতি মাসেই দেয়া হবে। এই ছিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। এখন দুপুরে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। সচিবালয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণের বিষয়ে কথা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অবহিত রাখি আপনাদের, যাতে আমরা সার্বক্ষণিক যৌক্তিক পর্যায়ে মূল্য রাখতে পারি আর কি। আমাদের স্পেশাল একটা কনসিডারেশন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এনবিআর 15% ভোক্তা পর্যায়ে ভ্যাট থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, এবং আমদানি পর্যায়ে 15% থেকে মানে 10% ট্যাক্স করা হয়েছিল। তো আমার ব্যক্তিগতভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমরা যখন আমদানি করে 5% বাড়বে তারপরে দাম বাড়বে।
সো প্রথমে আমি ওইটা একটু ক্লিয়ার করে নেই যে আমরা হয়তো আমদানি করার পরে দাম বাড়বে, কিন্তু এটা দুইটা সার্কুলার ছিল, একটা হলো আমদানি পর্যায়ে আর একটা হলো ভোক্তা পর্যায়ে ডাইরেক্ট মিল গেট থেকে আর কি। তা আমাদের এনবিআর অত্যন্ত তৎপর রেভিনিউ কালেকশনের জন্য, তো মানে আমরা কিছু আলোচনা করার আগেই আমাদের প্রত্যেকটা মিল যারা তেল উৎপাদন করে তাদের কাছে চিঠি চলে গেছে যে 16 তারিখ থেকে যে মালগুলা বের হবে তাদেরকে 15% ভ্যাট দিয়ে মালগুলা বের করতে হবে। যার ফলে আমি আমাদের যদিও ইচ্ছা ছিল যে আমরা একটু সময় নিয়ে ব্যাপারটা দেখব, আসলে সেই সুযোগ ছিল না এবং আমরা একটু দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি এই জন্য যে যতক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্তটা না দিব বাজারে কিন্তু একটা সাপ্লাইয়ের ব্যাঘাত ঘটবে, এটা জানি না হয়। সেই জন্যই আমি প্রথমে ধন্যবাদ দেই আমাদের ট্যারিফ কমিশনকে যে তারা সঙ্গে সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছেন এবং আমাদের যারা এই ইন্ডাস্ট্রিতে আছে ইন্ডাস্ট্রির প্রত্যেকেই কোঅপারেশন করেছে আমাদের তথ্য উপাত্ত দিয়ে, এবং আমরা ফাইনালি যেটা নির্ধারণ করেছি ওনাদের সাথে বসে আমাদের ট্যারিফ কমিশন যেটা নির্ধারণ করেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো যে আমাদের এটা ইমিডিয়েট এফেক্ট হবে, কারণ মিল গেট থেকে মাল বের করার সময় ভ্যাট দিয়ে বের করতে হবে। সো আমাদের এই সুযোগ নাই। আপনারা অনেক সময় এই প্রশ্নটা করেন, আমি জানি সাপ্লিমেন্টারি প্রশ্নের জন্য আপনারা বসে আছেন যে মানে কমার সময় দেরিতে কমে কেন আর বাড়ার সময় সঙ্গে সঙ্গে হয় কেন। বাড়ার সময় সঙ্গে সঙ্গে হওয়ার কারণটা হলো যে আমার মিল গেট থেকে ডিউটি দিয়ে এখন পণ্যটা সরবরাহ করতে হবে। সো আমি যে একটা টাইম দিব সেই টাইমের কোনো সুযোগ নাই আমাদের কাছে। আর মানে যখন কমাই তখন কমে কেন, কারণ এটা আমদানি করে মিল গেটে এনে তারপরে যখন প্রসেস করতে 15 থেকে 20 দিন লাগে। সো এই জন্য একটু ব্যাখ্যাটা দিয়ে নিলাম। তো আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ট্যারিফ কমিশনের আলোচনার প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল খোলা প্রতি লিটার, যেটা আমাদের আগে পরিবেশিক পর্যায়ে নির্ধারণ করা ছিল 149 টাকা, আমরা এইটা 2 টাকা কমিয়ে 147 টাকায় নির্ধারণ করা হয়েছে। আবারও বলি যে 149 টাকা যেটা খোলা বাজারে ছিল সেইটাকে 2 টাকা কমিয়ে 147 টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে। আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা, সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেল 5 লিটারের বোতল 800 টাকা ছিল, সেটাকে 818 টাকায় নির্ধারণ করা হয়েছে। এবং সুপার পাম অয়েল তেল প্রতি লিটার, এটা আগে নির্ধারণ করা ছিল না, এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি সর্বোচ্চ খুচরা মূল্য 135 টাকা লিটার। সো এই 4টা পণ্যের দাম আমাদের এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না, আমাদের যারা অ্যাসোসিয়েশনের তাদের রেকমেন্ডেশনে এবং আমাদের ট্যারিফ কমিশনের অনুমোদন ক্রমে ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামীকাল থেকে এই মূল্য ওনাদের মিল গেট থেকে ওনারা কার্যকরী করবে। সচিবালয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ বিষয়ে কথা বলছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এবার জানাবো অন্য প্রসঙ্গ। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে 1 বছরে 50টিরও বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 40 জনের, আহত শতাধিক। অতিরিক্ত গতি, লাইসেন্সবিহীন অদক্ষ চালক, মোটরসাইকেলের অনিয়ন্ত্রিত চলাচলে প্রতিনিয়ত ঘটছে এই দুর্ঘটনা। আর তদন্ত কমিটি গঠন করেই দায় শেষ সংশ্লিষ্টদের। আল আমিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। সবশেষ বুধবার ঝালকাঠির গাবখান সেতু টোল প্লাজা এলাকায় ট্রাক চাপায় প্রাইভেট কার ও অটোরিকশার 14 যাত্রীর প্রাণ গেছে। আহত হয়ে হাসপাতালে আছেন আরও 20 জন। এর আগে গত বছরের 22 জুলাই ভান্ডারিয়া থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস ঝালকাঠির গাবখান এলাকায় পুকুরে পড়ে গেলে 17 যাত্রী নিহত হন, আহত হন 25 জন। এ দুটি ছাড়াও ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় প্রায় প্রাণ ঝরছে। ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্থানীয়রা বলছেন,
সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের হিসাবের বাইরে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি। এসব দুর্ঘটনার প্রায় প্রতিটিতেই তদন্ত কমিটি গঠন হলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রতিবেদন আলোর মুখ দেখে না। স্থানীয়রা বলছেন, সড়কে চলাচলে চালকসহ সবাইকে আরও সচেতন হতে হবে, তা না হলে থামবে না মৃত্যুর মিছিল। আমার বোনের জামাই, বোনের 2 বাচ্চা, ছোট বোনের জামাই। গাড়িটার অনেক গতি ছিল এবং এই গতির কারণেই অ্যাক্সিডেন্টগুলো বর্তমানে হইতেছে। তো এই গতিগুলো যদি রোধ করা যায় তাহলে অ্যাক্সিডেন্ট কমবে। এগুলোর দিকে সরকারের নজর দেওয়া দরকার। এই রাস্তাটি একটি ভয়াবহ রাস্তায় পরিণত হয়েছে, যা মানুষের জীবনের জন্য অত্যন্ত বিপজ্জনক সড়ক বলে মনে হচ্ছে। ফিটনেসবিহীন গাড়িগুলো চলাচল করে। এই ফিটনেসবিহীন গাড়িগুলো আসলে পরীক্ষা করা হয় না, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। এদিকে বুধবারের দুর্ঘটনাতেও 3 সদস্যের কমিটি গঠন হয়েছে। 3 কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। নিরাপদ সড়কের জন্য যে নির্ধারিত কমিটি আছে তারা নিয়মিত সভা করছে, তাদের বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন হচ্ছে। কেউ যেন লাইসেন্সবিহীন কিংবা অপ্রাপ্তবয়স্ক কোনো চালক যেন গাড়ি না চালায়, সেই জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। দুর্ঘটনার কিছুদিনের মধ্যে অভিযুক্তরা আইনের ফাঁকগলে বেরিয়ে আসার নজির থাকায় সড়কে বেপরোয়া হন অন্য চালকরা, ফলে সড়কে থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এখন দুপুরের সময় হলো আরও একটি বিরতির। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। এবারে আন্তর্জাতিক। প্রথম পর্যায়ে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা আসনে ভোট হবে শুক্রবার। এই অবস্থায় সহিংসতা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে 3 স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মণিপুর ও ছত্তিশগড়ের ভোট কেন্দ্রগুলো। তহিদুর রহমানের প্রতিবেদন। শুক্রবার প্রথম পর্বের ভোট শুরুর আগে বুধবার শেষবারের মতো প্রচারণা চালান ভারতের ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা, যেখানে আবারও সরকার গঠনের গ্যারান্টি দেন ভারতীয় জনতা পার্টির নেতা নরেন্দ্র মোদী। তাই ভোট নষ্ট না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিপরীতে কংগ্রেস পার্টির নেতা প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে 180টির বেশি আসন পাবে না বিজেপি। अगर कांग्रेस को आपने एक भी वोट दिया, कम्युनिस्टों को एक भी वोट दिया, तो केंद्र में सरकार नहीं बना सकता, आपका वोट बेकार जाएगा। और इसलिए आपका वोट बीजेपी की सरकार बनाएगा, एक गारंटी है। अगर इस देश में आज के दिन ऐसा चुनाव हो जिसमें कोई गड़बड़ी नहीं हो, जिसमें ईवीएम में कोई गड़बड़ी नहीं है, तो मैं दावे के साथ कह सकती हूँ ये 180 से ज्यादा सीट नहीं ले सकते, उससे भी कम लेंगे। 7 পর্বের লোকসভা নির্বাচনের মধ্যে প্রথম পর্বে ভারতের 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে ভোট গ্রহণে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার আসন, যেখানে জয় নিশ্চিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ও নরেন্দ্র মোদীর বিজেপি। সব মিলিয়ে এমন উত্তপ্ত ভোট হওয়ায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে মণিপুর ও ছত্তিশগড়ে ভোটের দিন সহিংসতার আশঙ্কায় সবচেয়ে বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। In a 3 layer of security which is covered by AR, Army and CRPF and State Police, we are manning all the peripheral areas. এ দফায় সবচেয়ে বেশি ভোট গ্রহণ হবে তামিলনাড়ুতে, কারণ দক্ষিণ ভারতের এই রাজ্যে 39টি লোকসভা আসনের সবগুলোতেই ভোট হবে শুক্রবার। এরপর ভোটের দ্বিতীয় পর্ব 26 এপ্রিল, তৃতীয় পর্ব 7 মে, চতুর্থ পর্ব 13 মে, পঞ্চম পর্ব 20 মে, ষষ্ঠ পর্ব 25 মে এবং সপ্তম পর্বের ভোট হবে 1 জুন। বিশ্বের সবচেয়ে বড় এই ভোট পর্ব চলবে 47 দিন পর্যন্ত, আর প্রতিটি পর্যায়ে এই ভোট হবে পশ্চিমবঙ্গে। ভোটের ফলাফল প্রকাশিত হবে 4 জুন। 16 জুন চলতি লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই নিশ্চিত করতে হবে নতুন লোকসভা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য বলছে 1947 সালে উপনিবেশিক শাসক ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এবারের নির্বাচনে হবে ভারতের দ্বিতীয় দীর্ঘতম ভোট। এর আগে 1951 সালের 25 অক্টোবর থেকে 1952 সালের 21 ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস ধরে ভারতে চলেছিল নির্বাচন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন